ফেব্রুয়ারিতে ভোটের জন্য প্রস্তুত বাংলাদেশ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আজকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাশে উখিয়ায় সেখানে একটি সেমিনার ছিল, সেখানে তিনি কথা বলেছেন। এছাড়া ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ বলেছেন বিএনপি নেতৃবৃন্দ। আরেকদিকে ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বা হবে বলে মনে হচ্ছে না, এমনটি বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন তাদের প্রধানতম দাবি হচ্ছে সংস্কার। নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে সংস্কার যদি ঠিকভাবে না হয় নির্বাচন আসলে হবে কিনা এটি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এছাড়া এনসিপিরও দাবি আছে যে গণপরিষদ নির্বাচন, অন্য দলের দাবি আছে গণভোট। তো গণভোট, গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই তিনটি বিষয়ই এখনও রাজনীতির মাঠে আলোচনায় আছে। সাথে আছে পিআর পদ্ধতি। তো আজকে আমরা কথা বলতে চাই গণভোট না সংসদ নির্বাচন। আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন স্টুডিওতে। আমার ডান পাশে আছেন আপনাদের সবার পরিচিত মুখ জনাব হারুনুর রশিদ, সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। স্বাগত আপনাকে। সঙ্গে আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, তিনিও আপনাদের সবার পরিচিত মুখ। আপনাকে স্বাগত জানাই মাসুদ কামাল ভাই। গণভোট না সংসদ নির্বাচন, এটি নিয়ে যে আলোচনা, এর মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা যায় কিনা, তে কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, ঝুঁকি আছে কিনা, এগুলো নিয়ে নানান প্রশ্ন চলছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই মাসুদ কামাল ভাই। না, এখন প্রশ্ন হলো কি, গণভোটটা আপনি কেন করবেন? সংস্কারের যেটা জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন করতে হয় তাহলে গণভোট দরকার, এবং সেটি নিয়েই হচ্ছে এখন আলোচনা যে আসলে গণভোট হবে কিনা এবং সংস্কারগুলো কি গণভোট ছাড়া বাস্তবায়ন করা যাবে কিনা। জি, অবস্থার কি আছে জানেন? এই সরকারটা মানে আসলে হলো, আপনি জুলাই ঘোষণা কথা খেয়াল করেন। জি, এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস একটা ঘোষণা পড়লেন না? জি, ঘোষণাটা যদি পারেন আরেকবার পড়েন, দেখেন শুরুতেই বলা হয়েছে এই সরকারটা কিন্তু একটা সাংবিধানিক সরকার। উনি নিজেই বলেছেন, নিজেই ঘোষণা করেছেন যে এটা একটা সাংবিধানিক সরকার, মানে সংবিধানের আলোকে সরকার গঠন করা হয়েছে, এবং এটা যে সাংবিধানিক এই মর্মে ওনারা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা মতামত নিয়েছেন। এটা সাংবিধানিক সরকার। যদি এটা সাংবিধানিক সরকার হয় তো সেখানে যা কিছু ঘটবে, যা কিছু আপনি ঘটান না কেন ভাই, জুলাই সনদ বলেন, সংবিধানে যদি একটা লাইনও আপনি চেঞ্জ করতে চান সেটা সংসদের মাধ্যমে করতে হবে। কথা ভাই পরিষ্কার। ওই আগানে বাগানে গান গায়ে কোনো লাভ নাই। আপনার গায়ের জোর আছে, আপনি চিল্লাইতেছেন, মেরে ফেলামু, ভেঙে ফেলামু, অমুক করমু, তমুক বলতেছেন, অনেক কিছু হতে দেব না। হ্যাঁ, আপনি বলতে থাকেন, এগুলো হলো রাজপথের বক্তব্য। কিন্তু আপনার সরকার প্রধান নিজেই বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার। তাহলে আপনার সাংবিধানিক সরকার মানে কি? যে সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে, তো সেই সরকার গঠিত হওয়ার পর সেই সরকারের প্রধান কাজটা কি? সংবিধান অনুযায়ী চলা। সিইসি কে জিজ্ঞাসা করছে না যে পিআর পদ্ধতিতে ভোট? সিইসি কি জবাব দিচ্ছে? যে বর্তমানে পিআর পদ্ধতিতে কোনো অপশন আমার কাছে নাই। কারণ উনি তো কথা বলবেন কাগজপত্র দেখে, কাগজপত্রে। আপনার মুখের চেহারা কি এটা দেখে তো আলাপ করবেন না। আপনার মাসুল কত শক্তিশালী এটা দেখে তো কথা বলবেন না, কথা বলবেন হলো কাগজ দেখে। তো উনি কি দিকে চলবেন? সংবিধানে কি পিআর পদ্ধতি কোনো অপশন আপাতত আছে? নেই তো। পিআর পদ্ধতি ভালো কি মন্দ এটা নিয়ে আপনি সারাদিন আলোচনা করেন, কোনো সমস্যা নাই। আলোচনা চলতেই পারে, আলোচনা হওয়া উচিত। আলোচনা মানুষের মগজ শার্প হবে, অসুবিধা নেই কোনো। কিন্তু যখন আপনি কাজটা করবেন, কাজটা আপনাকে করতে হবে সংবিধান অনুযায়ী। এনসিপি যে চাচ্ছে, তাদের চাওয়ার যুক্তি আছে। তারা তো বলতে চাচ্ছে আমি একটা রাষ্ট্র সংস্কার করতে চাই। তো রাষ্ট্র সংস্কারটা আপনি কেমনি করে করবেন? এই পদ্ধতিগুলো আপনি কেমনি করে চেঞ্জ করবেন? তাহলে আপনি ইলেকশন করে জিতে আসেন, আপনি জনগণকে বলেন আপনারা ভোট দিয়ে আমাকে পাঠান, আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমরা দেশের সংস্কার করে ফেলবো। আপনারা এই এজেন্ডা নিয়ে মাঠে নামেন না কেন? মাঠে নামেন। ক্ষমতায় আসবে এক্স দল অথবা ওয়াই দল, ধরলাম আমি, তো তারা কিভাবে চালাবে এটাকে আপনি বলে দেবেন? আপনি কে বলেন? আপনি কে? সেটা বলবে হলো জনগণ। জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে। এখন আপনি বলবেন জনগণ তো বিএনপিকে নির্বাচিত, ধরা যাক কথার কথা, জনগণ তো বিএনপিকে নির্বাচিত করবে, এটা বিএনপির দোষ? এটা কি বিএনপির অপরাধ যে আমারে কেন নির্বাচিত করলো? জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচন করে, সে কি করবে? এখন বলবেন জনগণ তো কিছু বুঝে না।
না বুঝলে কি হবে ভাই? ওই অবুঝ লোকটাই তো কাজটা করবে, অবুঝ লোকটাই তো তার মতো করে সিদ্ধান্ত নিবে। ধরেন একটা রিক্সাওয়ালার কি কি খাওয়া উচিত, আমি রিক্সাওয়ালার মাঝে মাঝে রিক্সায় উঠি, ওটা নিয়ে বললি ভাই আপনি সিগারেট খান, দিনে কটা সিগারেট, অনেক জ্ঞানী আলাপ করি। উনি হ্যাঁ যেহেতু আমি তার উপরে উঠছি সে তো কিছু বলতে পারে না, সে সিগারেট হয়তো বলে হ্যাঁ সিগারেট খাওয়া খারাপ, খায়েন টায়েন না। আমি নামার পরে সে আরেকটা ধরায়, কারণ তার তো ভাই এটা অভ্যাস, সে তার মতো করে চলবে, সে আমার মতো করে চলবে না। কাজেই তার একটা ভুল হইতে পারে, বাট ওইটাই গণতন্ত্র। গণতন্ত্রের বিউটি হলো এটা, যে সবাই জ্ঞানী হবে না, ওই মূর্খ অর্ধশিক্ষিত শিক্ষিত সবাই মিলা যেটা করবে ওইটাই গণতন্ত্র। কাজেই আপনি এখানে গণভোট আসছে কোথেকে? জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐক্যমত কমিশনের যে আলোচনা চলছে, সেই আলোচনায় গণভোট প্রসঙ্গটা এসেছে যে আসলে বাস্তবায়নটা কোন পথে করবে, নির্বাচনের আগে কি বাস্তবায়নের সুযোগ আছে কিনা? নাই, কোনো সুযোগ নাই, এ সমস্ত আলাপ করে কোনো লাভ নাই। শুনেন ভাই, ঐক্যমত কমিশন জিনিসটা কি বলেন তো আপনি? যে লোকগুলো আছে এই লোকগুলো আন্দোলনে ছিল ছিল ডক্টর আলী রিয়াজ আন্দোলনের সময় কোথায় ছিল? আমেরিকা ছিল। মনির হায়দার কই ছিল? আমেরিকায় ছিল। তারা এসে গণতন্ত্রের আন্দোলনের কি চেতনা, আন্দোলনের মানুষের কি প্রত্যাশা, এটা ওরা বুঝে, আমরা বুঝি না, আমরা বুঝি না। ওরা এসে আমরা বুঝাবো, বলবো তুমি এরকম করে করো, আর পলিটিক্যাল পার্টিগুলো যায় সুরকে যাবো। আপনি বলতে পারেন বিএনপি যায় কেন? যায় এই কারণে যে তারা কোনো আওলা ঝাওলা চায় না, ঝগড়াঝাটি চায় না, যাচ্ছে আলাপ করতেছে, কিছু কিছু ভালো কথা তো উঠতেছে, উঠুক, সবাই মিলে আলাপ করলে কিছু কিছু কথা তো আসবেই। কিন্তু এটা আপনি কেমনি করে নির্বাচনের আগে কেমনি করে আপনি বাস্তবায়ন করবেন, এটা তো আমার বুঝে আসে না ভাই। একটা মানে আপনার সবাই মিলে একটা ঐক্যমত্য হতে পারে, হতে পারে, কিন্তু ঐক্যমত্য হওয়া আর আইন হতে এক জিনিসটা। বিএনপি বললো এটা আমরা রাজি, অমুক বলে আমি রাজি, আমি পাবলিক, আমি বললাম আমি রাজি না, আপনি কি করবেন? আমি তো পাবলিক, হারুন ভাই এমপি ছিলেন, সো হোয়াট, ওনারও এক ভোট আমারও এক ভোট, তারেক রহমান বিএনপি প্রধান, হয়তো আগামীতে প্রাইম মিনিস্টার হবে, ওনারও এক ভোট আমারও এক ভোট। তো উনি বললে হবে কেন? উনি বললে তখনই হবে যখন ওনাকে জনগণ দায়িত্বটা দিবে। জনগণ দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত হবে না। তো জনগণ দায়িত্ব দিছে কাউকে? আলী রিয়াজকে কি জনগণ নিয়োগ করছে এখানে? তো আলাপ করে কোনো লাভ আছে? আলাপ সালাপ করে চা বিস্কুট খায়, আসছে বিদেশ থেকে কিছু কাজ কাম করবো, কিছু তারপরে একসময় চলে যাবো, এইগুলি ভাই সময় ক্ষেপণ। আসবো আবার আপনার কাছে একই প্রসঙ্গে, যারা হারুনুর রশিদ, গণভোট হওয়ার সুযোগ আছে কিনা সংসদ নির্বাচনের আগে, বা দুটো একসাথে হওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা, বাংলাদেশে আপনার একটা তো সংকটের মধ্যে আমরা আছি। এখন আমরা সংকট থেকে উত্তরণ ঘটাতে চাই না, সংকটটা থেকে আরও ঘনীভূত করতে চাই? দেশটাকে আমরা আরও সর্বনাশের দিকে নিয়ে যেতে চাই না দেশটাতে এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে দেশটার একটা যাত্রাপথ আমরা মানে গণতান্ত্রিক যাত্রাপথে যেতে চাই? গণভোট কেন প্রয়োজন, কী জন্যে? আপনি রাজনৈতিক দলগুলো আলোচনা করে যে সংস্কার প্রস্তাব তৈরি করছেন বা জাতীয় সনদ তৈরি করছেন, 84 দফা, 20 দফা, 25 দফা, 50, যাই হোক, আপনি গণভোটে তো সেটা পক্ষে বিপক্ষে মতামত চাবেন। তা আমাদের যে ভোটারের যে আপনার মানে কোয়ালিটি বলবো, যে আপনার এই ভোটারের যারা অংশগ্রহণ করবে, এই 50%, 70%, 80% ভোট, ওরা কি 84 দফা সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা, বুঝার মতো সেই ধরনের সক্ষমতা আছে? এই বিষয়গুলো কিন্তু খুব আলোচনার ব্যাপার। গণভোটটা কেন চাচ্ছে, কারা চাচ্ছে? তাহলে এগুলোর পিছনে নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে আপনার না হতে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র, কনস্পিরেসি, কিচ্ছু না। আপনার এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত তৈরি হচ্ছে যে আমরা এই জায়গাগুলোর ক্ষেত্রে ঐক্যমত তৈরি হচ্ছে, তো সেটার জন্য আর গণভোট দরকার কী জন্য আছে? এই বিশ্বাসটুকু যদি না থাকে, আমরা তো বসছি একসাথে, আমরা অনেকগুলো দল মিলে, তো এই ঐক্যমতের ভিত্তিতে এই নির্বাচনটা হচ্ছে না। এই ঐক্যমতগুলো বাস্তবায়ন করবে নির্বাচন, এই নির্বাচিত সংসদ। আপনি অনুমান করে কথা বলছেন, নির্বাচন না, এটা তাদের বক্তব্য বা অবিশ্বাস থেকে বলছে হতে পারে। আপনি তারা কয়েকজন মাত্র সব বক্তব্যগুলো যে বলছে, তাহলে তো বিএনপি যে আলোচনায় গিয়ে একটা এগ্রিমেন্ট হচ্ছে, রাজনীতিটা কি আপনার পৃথিবীতে কোন দেশে রাজনৈতিক দলগুলো আলোচনার পরে সিদ্ধান্ত, এই ধরনের গণভোট বা গণপরিষদ এই সমস্ত প্রশ্ন আসে? আপনি তো রাজনৈতিকভাবে সমঝোতায় আসলেন। গত 50 বছরে কিন্তু এইভাবে রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো দলিল তৈরি হয়নি, কোনো দলিল তৈরি হয়নি। আমার যেটুকু আমার ছাত্র রাজনীতির পর থেকে এই যাবৎ পর্যন্ত দেখা, তো সুতরাং এখন তো আমরা যারা বিজয়ী পক্ষ, পরাজিত পক্ষ কিন্তু অনুপস্থিত, আমরা বিজয়ী পক্ষ বসেই আমরা ঝগড়াঝাটি করছি, ঠিক কিনা? তো বিজয়ী পক্ষ বসে আমরা যে আলোচনায় আমরা ঐক্যমত হচ্ছি, যেটুকু আলোচনায় কিছু বিষয়ে দ্বিমত আছে,
কিছু বিষয়ে দ্বিমত আছে, সে বিষয়গুলো একমত হবে না আপনার, ঠিক আছে না? তো যেহেতু যেসব বিষয়গুলো আপনি দ্বিমত আছে, আপনি সেই জায়গাগুলো গণভোটে যাবেন, সেই জায়গাগুলো তো আপনাকে ক্লিয়ার বলতে হবে না। আপনি যে বিষয়গুলো ঐক্যমত পোষণ করছেন সেই জায়গাগুলো গণমতে, যেমন যে পিআর পদ্ধতির ব্যাপারে বলছে যে পিআর পদ্ধতি জনগণ চাই কিনা, আপনি সেটার জন্য গণভোট করবেন? তো সেই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে যে জুলাই সনদ তো আপনার একটা সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত গৃহীত হবে, যে বিষয়গুলো নিয়ে আপনার দ্বিমত থাকবে সেগুলো তো আসবে না ওর মধ্যে। নোট অফ বিএনপি কিছু কিছুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্য দলেরও কিছু কিছু বিষয়ে আপত্তি আছে, ঠিক আছে না? তাহলে আপনার এইখানে গণপরিষদ ভোট বা গণভোট এগুলোর কথা যারা বলছে তাদেরকে সুস্পষ্ট পরিষ্কার করতে হবে। আপনার এই বিষয়গুলো নিয়ে তো যদি আপনার সংশয় থেকে থাকে, যেমন আপনার আমাদের জায়গা থেকে বলাও হয়েছে যে যে বিষয়গুলো আপনার জাতীয় সনদের মধ্যে আইন পরিবর্তনের প্রশ্ন আসবে, যেগুলো সংসদ লাগবে, যেগুলো আপনার এমার্জেন্সিভাবে এখন করা প্রয়োজন, অর্ডিন্যান্স দিয়ে সরকার ইচ্ছা হলে করতে পারে। এর চাইতে বিএনপি আর কত পরিষ্কার কথা বলবে? এখন আপনি যদি মনে করেন যে বিএনপি আগামী নির্বাচনে একটা ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে, এখন বিএনপিকে আপনি যদি সেইভাবে আন্ডারমাইন্ড করেই করতে চান, তাহলে তো দেশের সংকট আরও বাড়বে। আপনি এভাবে একটা দেশে আজকে লোকাল গভর্নমেন্টসগুলো আজকে কী অবস্থার মধ্যে আছে, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, উপজেলা পরিষদ বলেন, সিটি কর্পোরেশন বলেন, জেলা, সবগুলোই এখন কোনো ফাংশন নেই। সেগুলোতে সব প্রশাসক নিয়োগ দেওয়া আছে এবং সেখানে একটা জনদুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। জনগণের যে সেবা এই জায়গাগুলো থেকে আসে, সেই জায়গাগুলো তো আপনার এই জায়গাগুলো থেকে পাচ্ছে না মানুষ, ভয়ানক একটা অবস্থা। তাহলে আপনার এখানে আজকে প্রধান উপদেষ্টায় বলো বা অন্যান্য উপদেষ্টারাও যেটা বলছে যে নির্বাচনের ট্রেন কিন্তু শুরু হয়েছে না, আজকে ওনারা বলেছেন যে ফেব্রুয়ারি না, এখানে নির্বাচন নিয়ে আপনার এখানে এই সমস্ত বিষয় আপনি আরও আলোচনা কন্টিনিউ করেন। বাংলাদেশে গত 50 বছরে পিআরের বিষয় নিয়ে, পিআর সিস্টেমের মধ্যে দিয়ে যদি আলোচনা আপনি বিস্তারিত হয়, যারা চাচ্ছে পিআর সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করা হবে। আপনার পিআর সিস্টেমের মধ্যে দিয়ে আনুপাতিক যে প্রপোর্শনে আপনার আসবে, এর পরবর্তীতে দ্বীপ আমার ভালো মনে আছে আপনার স্বাধীনতার পর আপনার বাংলাদেশে সংসদে বিভিন্ন পেশাজীবীদের প্রতিনিধিত্ব পরিষদ চেয়েছে। তো স্বাভাবিক তাদের অপরাধ কি? আপনার রিক্সাওয়ালারা বলবে যে আমরা সংসদে আমাদের প্রতিনিধি চাই, আপনার শ্রমিকরা বলবে, কৃষি শ্রমিকরা বলবে আমরা আমাদের প্রতিনিধি চাই, আপনার গার্মেন্টস শ্রমিকরা বলবে আমরা আমাদের প্রতিনিধি চাই, মহিলারা তো এখন আছে আপনার প্রতিনিধি হিসাবে, মানে ওটা মানে কোটা মানে নির্বাচিত না, মহিলারা বলবে যে আমরা দেশে 50% আমরা মহিলা ভোটার, আমরা সংসদের অর্ধেক প্রতিনিধি চাই। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনার জটিলতা তৈরি করার কোনো প্রয়োজন নেই। এগুলো আমি বলবো একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এবং দেশের এই যে দীর্ঘ 15-20 বছর মানুষ যে আপনার ভোট থেকে আপনার একেবারেই বিচ্ছিন্ন ছিল, মানুষ এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে যে এটা ভোটের মাধ্যমে এটা নির্বাচিত সরকার আসুক, তারপরে এই সংকট রাজনীতি, যেহেতু সংকটটা রাজনৈতিক, আপনাকে রাজনৈতিকভাবে এই সংকট সমাধানের জন্য আপনাকে পথ খুঁজতে হবে, এই মুহূর্তে সব করতে হবে, এটা আমি মনে করি। জনাব মাসুদ কামাল, জটিলতা যেটি আমরা এখন দেখছি যে পিআর এর দাবিতে মাঠে আছে রাজনৈতিক দলগুলো, যেই বিষয়গুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোতে তারা চায় যে বিএনপির নোট অফ ডিসেন্ট ছাড়া যদি কিছু হয় সেটা তারা পুরোপুরিটা চায়। আরেকটা হচ্ছে তাদের অবিশ্বাস যে যদি বিএনপি ক্ষমতায় আসে হয়তো বাস্তবায়ন করবে না, এই ধরনের বক্তব্য থেকে তারা এরকম বলছে। এটার সমাধান কোন দিকে যাবে? তাহলে এরা যদি নির্বাচনে না যায় তাহলে তো জটিলতা আরো জটিল হলো। পিআরের দাবিতে পিআর না মানলে পরে নির্বাচনে যাব না, এই কথা কি কোনো পলিটিক্যাল পার্টি পর্যন্ত বলছে? বলে নাই। জামাত ইসলাম বলছে তারা পিআর নিয়ে রাজপথে যাবে, মানে তারা পিআরের জন্য আন্দোলন করবে, পিআর পদ্ধতির জন্য। দেখেন উচ্চ কক্ষে পিআর নিয়ে কিন্তু কোনো আপত্তি আমার হয় নাই, ওটা তো মোটামুটি হয়ে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি সহ, হ্যাঁ আমি তা বলছি না, জুলাই সনদের আইনি ভিত্তি বা এটা আলোচনা হচ্ছে। আইনি ভিত্তি কিভাবে আপনি দিবেন? আইনটা হয় কোথায়? সংসদে তো হয়, সংসদ আছে এখন। সংসদ ছাড়া ওনারা কিভাবে আইনি ভিত্তি পাবেন? এটা তো বেসিক। আর কোন পথ? শুনেন আমি বলি, আপনি যা কিছুই বলেন না কেন সব সংসদে যেই করতে হবে, সংবিধানের আলোকে বলতে হবে, কারণ এটা একটা সাংবিধানিক সরকার। সংবিধানের বাইরেই তো ওনারা বলছেন নাকি? আপনার কি? হ্যাঁ, এখন তো এইগুলো তো আবদার, সব এই সব আবদার হলো সংবিধানের বাইরের আবদার। কারণ আপনার কথা হলো, আপনি শুনেন এই গভর্নমেন্টের মূল ভুলটা কোথায় জানেন? মূল ভুলটা হলো সাংবিধানিকভাবে সরকার গঠন করা। শুরুতে যদি বলতো সংবিধান স্থগিত, যেমন জিয়া রহমান করেছিল, জিয়া রহমান যখন ক্ষমতা আসলে কি করছিল? সংবিধান স্থগিত করে দিয়েছে। সংবিধান স্থগিত করেছে, যা ইচ্ছে তাই করছে। করার পর
যখন নাকি নতুন সংসদ হয়েছে তখন সে সবগুলো এই করে নিছে। এখন যেখানে সংবিধান আছে এবং সরকার নিজে বলতেছে যে আমি সাংবিধানিক সরকার, তখন তো এই সরকারের পক্ষে সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না। আমি একটা বড় কথা বলি আপনাকে, এটা নিয়ে অনেকে আবার পরে বলবে যে আমি এটা আওলা বাজানোর চেষ্টা করছি। আওলা বাজাচ্ছি না, আমি আপনাকে একটা কথা বলি। সে কথাটা হলো এই সরকার কিন্তু সংবিধান অনেক ক্ষেত্রে লঙ্ঘন করতেছে, অনেক ক্ষেত্রে তারা সংবিধান কিন্তু মানে না কিন্তু এখন কেউ কিছু বলছে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বঙ্গবন্ধু ছবি নামাইছে, সংবিধান এটা নামাতে পারে না। সিম্পল একটা উদাহরণ দিয়ে দিলাম আপনাকে, বঙ্গবন্ধু ছবিটা নামাইছে, এটা নামাইতে পারে না, কারণ আমাদের সংবিধানে আছে ছবি এখানে থাকবে। বঙ্গভবন থেকে নামাইছে, ভাই একদিন না একদিন দেখবেন এটা নিয়ে মামলা হবে। দেখেন সংবিধান লঙ্ঘনের মামলা হবে এটা নিয়ে একদিন, কারণ আপনি তো পারেন না। আপনি তো সংবিধান তো এক্সিস্ট করছে এখন, ভাই এখন তো এক্সিস্ট করছে। তো এটা হলো বেসিক্যালি একটা সংকর প্রজাতির সরকার, বুঝছেন না? কিছু মানি কিছু মানি না, যেটা ইচ্ছে ওটা মানি, কেউ কিছু বলে না। কারণ বলার মতো তো দরকারটা কি? যারা আওয়ামী লীগ বলতে পারতো, চিলাচিলি করতো, আওয়ামী লীগ মার্কেটে নাই, বিএনপির চিন্তা হলো আমার এটা বলার দরকারটা কি? চলুক না, পরে দেখবো কি হয়, কিন্তু পরে দেখবেন কি হয়। হারুন ভাই যেটা বলছিলেন যে বিজয়ী মানুষজন এখন আছেন, যারা এই গণঅভ্যুত্থানে বিজয়ী হয়েছেন তারা আছেন, তাদের মধ্যে যে এখন দূরত্ব বা রাজনৈতিক বাক্যালাপ যেগুলো চলছে, তো সেইখান থেকে যে অনেক দূরত্ব দেখা যায়, যেটা বা এক পার্টি আরেক পার্টিকে আক্রমণ করে কথা বলছে, তো সেই জায়গায় আবার এই জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এই করবো না ওই করবো, এই যেগুলো দাবি আছে, এসব দাবির কারণে নির্বাচন কি অনিশ্চিতের দিকে যাবে কিনা আপনার কি মনে হয়? শুনেন, নির্বাচন হবে, নির্বাচন আমার ধারণা ফেব্রুয়ারিতেই হবে। এই দাবিগুলো চলতে থাকবে। জুলাইয়ের সময় সবাই ঐক্যবদ্ধ ছিল, এখন অনৈক্য যেটা হচ্ছে, এটা নিয়েও হতাশ হওয়ার কিছু নাই, এটা খুব স্বাভাবিক। মাথায় রাখবেন আপনি, জুলাই কেন ঐক্যবদ্ধ ছিল বলেন তো? ঐক্যবদ্ধ হওয়ার কারণে তখন একটা কমন ভিলেন ছিল, একটা কমন গোল ছিল। সেই গোলটা কি? হাসিনা সরকারের পতন ঘটানো। সেই গোলে বিএনপি নামছে, জামাত নামছে, সমস্ত পার্টি নামছে, খালি আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ছিল ওই পার্টিগুলি বাদ দেয়া। এবং তারও যে বড় কথা, এদেশের সাধারণ মানুষ নামছে। সাধারণ মানুষ নামছে না? আপনি পলিটিক্যাল পার্টিগুলো বাদ দেন, ওদের বাদ দিলাম যে তারা তাদের লক্ষ্য আছে, তাদের স্বার্থ আছে, এদের পলিটিক্যাল পার্টি বাদ দেন। যে সাধারণ মানুষগুলি নামছে, সেই সাধারণ মানুষগুলি কেন ঐক্যবদ্ধ আছে? তাও তো নাই। সাধারণ মানুষ কি একটা মার্কে ভোট দিব? তাও দিব না। কেন দিব না? দিব না এই কারণে তাদের ওই গোলটা অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখন যার যার মতো হয়ে জায়গায় ফেরত গেছে। কাজে এটা তো স্বাভাবিক। এখন সবাই ওই ক্ষমতায় যেতে চায়, এবং ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমি যদি বুঝি ক্ষমতায় যাওয়ার জন্য আমার কিছুই করার দরকার নাই, চুপচাপ বসে থাকলে হবে, তাহলে আমি চুপচাপ বসে থাকবো। যারা মনে করে যে চুপচাপ বসে থাকলে আমি ক্ষমতায় যাবো, তারা চুপচাপ বসে আছে, যেমন বিএনপি চুপচাপ বসে আছে। আবার যারা মনে করে যে বিএনপিকে বদনাম করতে পারলে, বিএনপিকে ডিফেম করতে পারলে জনগণ আমার 2টা ভোট বাড়তে পারে, তারা এটা করতেছে। জামাত করতেছে, এনসিপি করতেছে, তারা চেষ্টা চালাই যাচ্ছে। এখন এটার মধ্যে কিন্তু কোনো খারাপ দেখেন না, এইটাই তাদের যার যার পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তারা এভাবেই জনগণের কাছ থেকে ভোট যার যার জায়গা থেকে চেষ্টা করছে, চেষ্টা তো করবে, এটা তো অন্যায় কিছু না ভাই, স্বাভাবিক ঘটনা। ভোটের আগে কি মানে মিলমিশ হয়ে যাবে, মানে পরিবেশ খারাপ থাকবে না? ভোটের আগে মিলমিশ হারুন ভাই আপনার কাছেই জানতে চাই, সেটি হচ্ছে আপনাদের যে কথার লড়াই আমরা এখন দেখি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের বিএনপি, জামাত, এনসিপি এদের দেখি, আপনার কি মনে হয় যে নির্বাচন আসলে এটা মাঠে গড়াতে পারে, হাতে তুলে দিতে পারে? আমাদের কথার লড়াই শুধু কেন বলছে, আপনি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার যে ধরনের আপনার কথার মালার চলছে, আপনার মানে প্রচার প্রচারণা চলছে, রাজনৈতিক দলের মধ্যে তো আপনার মতপার্থক্য, মতভেদ থাকবেই। আপনাকে আমি বলি যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, আপনাকে নির্বাচন করতেই হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে থাকতে পারে, কথা বলতে পারে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা হতে হবে সবচাইতে গ্রহণযোগ্য এবং সকল বিতর্কের ঊর্ধ্বে। এখানে আপনার নির্বাচনের যে সমস্ত কারণে, আমি তো ধরেন যে গত 30 বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন করছি, 91 সাল থেকে। তো
তো এখন এখানে ধরেন যে নির্বাচনে যেসব কারণগুলোর জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, বিতর্কিত হয় বা নির্বাচন প্রভাবিত হয়, এই জায়গাগুলো যদি আমরা আজকে সেনাবাহিনী, বাংলাদেশের যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, যদি এখানে সরকারের ভিন্ন কোনো ইচ্ছা না থাকে, আমি খোলাখুলি বলছি, এখানে সরকারের যদি ভিন্ন কোনো ইচ্ছা না থাকে, সরকার যদি নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে থেকেই তাদের সেই ডেমনস্ট্রেশন দিয়ে উপলব্ধি করায় যে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত করব, তাহলে করতেই হবে এটা। যারা আজকে নির্বাচনে বিভিন্ন শর্ত দিচ্ছে, বিভিন্ন কথা হচ্ছে, এটা বলতে পারে, বলুক, অসুবিধার কিছু নাই। শুনে, রাজনীতিতে আলাপ আলোচনার জায়গা দ্বার সবসময় মুক্ত রাখতে হবে, মেরিটস ডিমেরিটস থাকবেই। রাজনীতিতে আলাপ আলোচনার মধ্যে দিয়েই তো আপনার একটা ভালো কিছু বেরিয়ে আসবে। এখন পিয়ার পদ্ধতিতে আলোচনা হচ্ছে, এটা আরও আলোচনা চলতেই থাকুক, অসুবিধা তো নাই। আজকে আমাদেরকে বিএনপিকে দোষারোপ করছে, আমরা বিএনপি পিয়ার পদ্ধতির ঘোর বিরোধী, গো ধরার ব্যাপার না। অনেকেই বলছে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারও তখন বলেছিল যে শিশু আর হিসাব। বাস্তব আমি বলি আপনাকে, আপনি নিরপেক্ষ লোক কোথায় পাবেন? আপনি যেভাবেই আইন প্রণয়ন করেন না কেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ক্ষেত্রে তখন একটা আলাপ আলোচনা করে আপনার বিএনপি একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন দিয়ে ত্রয়োদশ সংশোধনী নিয়ে আসলো। কী কারণে আবার এটা নষ্ট হলো? যে কেএম হাসানকে বিচারপতির বয়স বাড়িয়ে, তাহলে আপনি নিজে যে কোনো প্রক্রিয়া দিয়ে আইন করেন না কেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সময় কিছু মানুষ তো দায়িত্ব থাকবে, সেই মানুষগুলো তো আপনার নির্বাচন পরিচালনা করবে। সেই মানুষগুলোকে নিয়ে যদি আপনার যারা নির্বাচনের স্টেক হোল্ডার তারা যদি বিতর্ক তৈরি করে, তাহলে তো স্বাভাবিক কারণে যে ব্যবস্থায় আপনি সংবিধানের যত প্রক্রিয়া দিয়ে নিয়ে আসেন না কেন, সবকে আলোচনা করে নিয়ে আসেন না কেন, এইটা আপনার, আমি বলবো না যে এটা একেবারে আপনার স্থায়ী সমাধান হয়ে যাচ্ছে। আমাদের নীতি নৈতিকতা এবং আমরা 50 বছরে যেটা বাস্তব, যে 50 বছরে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারিনি, এই জায়গাটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, নির্বাচনের সময় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা তারা নিরপেক্ষভাবে তাদের উপর যে অর্পিত দায়িত্ব আমানত হিসাবে এই দায়িত্বটা পালন করবে, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটা যদি আমরা তৈরি করতে না পারি, আজকে আমরা অনেকে বলছি যে আপনি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এই কথা আমি বলবো না, কিন্তু নির্বাচনকালীন সময়ে একটা বিরাট কর্মযজ্ঞ হবে। এখানে একটা মাঠ পর্যায়ে ধরেন যে এই 45 দিন বা 1 মাসের যে নির্বাচনী কর্মযজ্ঞ, সেখানে মাঠ পর্যায়ে সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে। এখনও থাকলেও সেনাবাহিনী এই ক্ষেত্রে এখনও কিছু সীমাবদ্ধতা আছে। এখন ধরেন যে একটা জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু পুলিশের মতো সেনাবাহিনী দৌড়িয়ে ছুটে যাচ্ছে। আজকেও দেখলাম যে আপনার আমাদের ফজলুর রহমান ভাইয়ের বাসায় যে মব তৈরি করেছে, সেখানেও সেনাবাহিনী গিয়েছে। সেনাবাহিনী গিয়ে কিন্তু জনগণকে শান্ত করার, জনগণকে বিরত করার চেষ্টা করছে, কিন্তু সেনাবাহিনী কোথাও অস্ত্র প্রয়োগ করছে, লাঠি প্রয়োগ করছে, এরকম ঘটনা কিন্তু নাই। সেনাবাহিনী উপস্থিত থেকে জনগণের মধ্যে একটা উপস্থিতি টের করাচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য আছি মাঠে। এটা অনেক কাজে দিচ্ছে। কিন্তু এটা যদি তারা মাঠ থেকে চলে যেত, তাহলে আজকে পুলিশের প্রতি মানুষের যে অবিশ্বাস তৈরি হয়েছিল, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটুকু উন্নতি হয়েছে, আমি বলবো এইটুকু যদি মাঠে না থাকতো, এটা আরও খারাপ অবস্থা হতো। সুতরাং সামনে যেটা বড় চ্যালেঞ্জ, আজকে বিভিন্ন রাজনৈতিক দল এটা না হলে এটা করবো না, এটা না হলে এটা করবো না, এই ধরনের কথা বলতে পারে, কিন্তু নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ সরকারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে হবে যে নির্বাচনকে কিভাবে আপনার একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক করা যায়। নির্বাচনে কে অংশগ্রহণ করবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু নির্বাচন আপনাকে অনুষ্ঠিত করতেই হবে। তারপর সংকট থাকবে, আলাপ আলোচনা আসবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। একটু বিরতি নিচ্ছি, বিরতি থেকে এসে মব নিয়ে একটু কথা বলতে চাই, যেটি জনাব ফজলুর রহমানের বাসার সামনে আজকে ঘটলো, এবং যে বিএনপি যে ওনাকে শোকজ করেছে, এটি নিয়েও একটু আপনার কাছে জানতে চাইবো। আপনি নিজেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনিও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও কথা হবে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। বিরতিতে যাবার আগে বলছিলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আরও 24 ঘন্টা সময় দিয়েছে বিএনপি শোকজের জবাব দিতে। তিনি চেয়েছিলেন আরও 7 দিন। বিএনপি তাকে রোববার থেকে, অর্থাৎ গতকাল থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছে। তিনি 5 আগস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে আছে। আসলে শোকজ নোটিসে কি আছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানি না, একটু জানার চেষ্টা করব। বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা জনাব হারুনুর রশিদ আমাদের সঙ্গে আছেন। আসলে কি একটু বলবেন আমাদেরকে? না, দলের আপনার ধরেন যে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা দলের সদস্য, দলের কোনো কর্মকাণ্ডের কোনো বক্তব্য বা কোনো চলাফেরায় বা কোনো কিছুর, আমরা তো এটা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক রক্ত চরিত্রের মধ্যে আমাদের কোনো কিছু হলেই সেগুলো দল ক্ষতিগ্রস্ত হয় বা দল লাভবান হয়। তো এখন দলের জানি না, ফজল ভাই তো সিনিয়র লোক,
এবং খুবই সোচ্চার মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে, স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে, এসব ব্যাপারে তার মানে ভীষণ সোচ্চার। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে যে কথাটা আপনি বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান সময়ে যদি আলোচনা করতে যান, আমি আমার ব্যক্তিগত কথাই বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে জাতীয় নেতৃবৃন্দদের কিছু কিছু ব্যক্তিদেরকে যেভাবে চরিত্র হনন করা হচ্ছে, ফেক নিউজ করে, খণ্ডিত নিউজ করে, এবং এসব ব্যাপারে আমার ব্যাপারে আমি বেশ কয়েকবার পুলিশের আপনার আইটি সেক্টরে তাদেরকে কথা বলেছি, এবং তারা বলেছে এই লোকগুলো, এই যারা এইসব ছড়াচ্ছে জামাতের লোক, তারা আমার বক্তব্যগুলো জামাতের বিরুদ্ধে গেছে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো আপনি সামাজিক খণ্ডিত কোনো বিষয় নিয়ে পূর্ণাঙ্গ বক্তব্য যদি আপনি না আনেন, আংশিক কিছু বিষয় নিয়ে যদি আপনি অভিযোগ করাকরি করেন, তাহলে এগুলো সঠিক বুঝে আসবে না। এখন ফজলু ভাই যেহেতু পার্টির সিনিয়র নেতা, আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে অভিযোগ করেছে, সে সময় চেয়েছে এবং সে উত্তরও দিবে বলেছে। তবে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি, যে আপনি 5ই আগস্ট বা এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা কি চাই? মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমেই হোক, মঞ্চে হোক, সভা সমাবেশ হোক, মত প্রকাশের স্বাধীনতার জায়গা থাকতে হবে তো আপনার। তা আপনি মত প্রকাশের জায়গার স্বাধীনতাকে যদি আপনি এই মব দিয়ে আপনি দমন করতে চান, যে কোনো জায়গায় যে কোনো কিছু কথা বললে সঙ্গে সঙ্গে সেখানে কিছু ব্যক্তি গিয়ে তাকে এই করবো, ওই করবো, এই করো, ওই করো, তাহলে দেশে তো আপনি খুব একটা ভয়াবহ অবস্থার দিকে যাবে, দেশে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এটা হতে পারে না। আমি আজকে একটা টকশোতে বলেছি যে অবশ্যই অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাকে, অবশ্যই আমি জোর দিয়ে বলছি যে ফজলুর রহমানের বাসার সামনে যারা অবস্থান গ্রহণ করেছে এবং এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, গণমাধ্যমে এসছে, ইলেকট্রনিক্স মিডিয়াতে এসছে, তাদের বিরুদ্ধে মব সৃষ্টির জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। যদি এটা না করে তাহলে আমি বলবো এটা সরকারের দুর্বলতা। মাসুদ কামাল, সেখানে সে যেই হোক না কেন, যাদের সমর্থিত ব্যক্তি হোক না কেন, কারা করছে এটা, কোন দলের সমর্থিত আমি বলতে পারবো না, যারাই করেছে, যেই করুক না কেন, অবশ্যই তাদেরকে, আপনার সরকার বলছে আমরা মব জাস্টিসের ব্যাপারে আমরা এটা ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যেন মাসুদ কামাল, রাজনীতিতে অশ্লীল শব্দ প্রয়োগ বা অশ্লীল সম্বোধন, এটি আমরা কদিন আগেও মিছিলে দেখেছি বেশ কিছু, যারা ওখানে গিয়েছিলেন তাদেরকেও সেখানে আমরা অশ্রাব্য ভাষায় কিছু কথা বলতে দেখেছি জনাব ফজলুর রহমানকে উদ্দেশ্য করে। দুটো প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। একটি হচ্ছে এই ধরনের শব্দ প্রয়োগ বা এই ধরনের মব সৃষ্টির চেষ্টা, আর একটি হচ্ছে যে এই যে ওনাকে যেই প্রসঙ্গে বা যেই বিষয়ে উদ্দেশ্য করে শোকজ করা হলো, এই শোকজটা আসলে আপনি কি দেখছেন? এই মানে উনি এই ধরনের কিছু বলেছেন, আপনার নজরে কিছু এসেছে যেটা দিয়ে শোকজ করা যায় ওনাকে? আসলে ফজলু ভাইকে ফলো করি, উনি কি বলেন না বলেন শুনি। আমি তো নিজেও আপনার সোশ্যাল মিডিয়ায় আমার কিছু ভূমিকা আছে, কাজে আমি যারা সোশ্যাল মিডিয়ায় যারা আলোচিত তাদেরকে ফলো করার চেষ্টা করি। ফজলু ভাই ব্যাপারটা হলো কি, উনি তো মুক্তিযোদ্ধা এবং উনি খুব বড় মাপের মুক্তিযোদ্ধা ছিলেন। শোকজ করার মতো কিছু বলেছেন উনি, আপনি আপনার নজরে পড়েছে কিনা? আমার নজরে পড়ে নাই, আমার নজরে পড়ে নাই। এখন আমার নজরের বাইরেও কিছু থাকতে পারে। আমি বিবিসিতে যেটা পাইছি, আমি আপনাকে বিবিসির উদ্ধৃতি দিই। ওরা ওই ফজলু ভাই কি বলেছেন তার কিছু আপনার উদ্ধৃতি দিয়েছেন ওখানে। তো বিবিসি যেহেতু করেছে ওটা আমি গ্রহণ করতে পারি, বিবিসি তো মোটামুটি জেনে শুনেই করে। ওখানে জামায়াতকে কালো শক্তি আখ্যা দিয়ে তিনি বলেছেন যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। তাদের অগ্রগামী শক্তি, তার নাম হইল ইসলামী ছাত্র শিবির। আমি যদি এইটুকুকে বিশ্লেষণ করি, এইটুকুই সবচেয়ে আপত্তিকর বলে মনে হয় আপাত দৃষ্টিতে। এখন দেখেন, উনি কিন্তু বলছেন যে 5ই আগস্ট যারা ঘটাইছে তাদের মধ্যে যারা কালো শক্তি, যারা 5ই আগস্ট ঘটাইছে তারপর কমা দিয়ে কালো শক্তি, সেই কালো শক্তি হলো জামাতে ইসলাম। কথাটা খেয়াল করেন যে 5ই আগস্ট তো ঘটাইছে অনেকেই, এখানে তো বিএনপি ছিল, এখানে তো ছাত্র দল ছিল, ছাত্র জনতা ছিল, ছাত্র জনতা ছিল। এদের মধ্যে যারা কালো শক্তি, সেটাকে উনি ডিফাইন করছেন কালো শক্তি হিসেবে, সবাইকে বলেনি উনি, সবাইকে বলেন। আর যারা ঘটাইছে 5ই আগস্ট কেউ ঘটায় না, এরা এলো ঘটাইছে, আর অন্য সময় তো আন্দোলন করেছে। তো দুইটা কিন্তু দুই অর্থ। কাজেই উনার ভাগ করেছেন, উনি বলেছেন 5 আগস্ট যারা ঘটাইছে কালো শক্তি, হ্যাঁ, মানে 5 আগস্টটা কালো শক্তি ঘটাইছে, তাই তো? না না না, 5 আগস্ট যারা ঘটাইছে তার মধ্যে যারা কালো শক্তি, সেই কালো শক্তি হলো এরা। আচ্ছা, তো এখন আমার কথাটা হলো, শোনেন, এটাকে আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি আমার মতো করে ব্যাখ্যা করছি, উনিও ওনার মতো করে ব্যাখ্যা করে করছেন। এখন এইটাকে সোশ্যাল মিডিয়ায় কি হয়, আমি নিজেই
এর ভিকটিম ভাই কয়েকদিন আগে। জি, আমার নামে একটা ছাড়া দিছে, আমি নাকি বলছি আমি গ্রেপ্তার হইতে পারি, আমি বলি নাই এই কথাটা। হ্যাঁ আমি বলছিলাম, কথা বলি, আপনি ওটা বলে দেওয়া উচিত, তাহলে পাবলিক বুঝবে না। আমি এক জায়গায় বলছিলাম, সেটা হলো যে আমার একটা ইয়ে আছে যে আমাকে একজন দর্শক জি আমাকে আমার নামে এইভাবে লিখছে, আমি মাসুদ কামাল বলছি আমি গ্রেপ্তার হইতে পারি, এইভাবে একটা ক্লিপ করে সে একটা স্ট্যাটাস দিছে। একজন দর্শক বলছে আপনি স্ট্যাটাসটা দিয়েছেন কেন? আমি বলছি যে ভাই আমার নামে একটা এরকম এসেছে যে আমি আজহারিকে নিয়ে মন্তব্য করার কারণে গণধোলাই আমাকে দেখাচ্ছে, গণধোলাই দিচ্ছে, কিন্তু আমি আজহারিকে নিয়ে কিছুই বলিনি এবং এরকম কোনো ঘটনাও নাই। আমি বললাম যে ভাই এই যে জিনিসটা আমি এটা পড়ে শুনেছি পারি, এই যে কথা লিখছে এটা যদি আমি বলতাম তাহলে আমি এটা আমার ফেসবুকে দিতাম, আরেকজন লোক কোথায় পাইলো এটা, তার মানে এটা সে ক্রিয়েট করেছে। এই যে বলছি ওই মাঝখানে যে কি আছে এটা পড়ে শুনেছি, ওইটুক কাইটা দিছে যে আমি গ্রেপ্তার হতে পারি, আমি গ্রেপ্তার হতে পারি, আমি এটা বলিই নাই। বিএনপি ওনাকে শোকজ করার কোনো কারণ এখানে খুঁজে পাচ্ছেন না? বিএনপি শোকজ করতে পারছেন, বিএনপির দলটা কেমন এটা আপনাকে এটা বুঝতে হবে। বিএনপি কিন্তু কমিউনিস্ট পার্টি না, বিএনপি কিন্তু জামাতে ইসলামও না, এরা কিন্তু ক্যাডার ভিত্তিক দল। বিএনপি হলো বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম। বিএনপিতে নানা ধরনের লোক এসে বিএনপিতে যুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে বিএনপিকে আমি বলি সবচেয়ে উদারনৈতিক দল। একই জায়গায় পাশাপাশি বসে এক একজন এক এক লাইনে, একজন আলাপ করে অন্য বাম লাইনে, একজন আলাপ করে ডান লাইনে, কিন্তু দিন শেষে একটা দল। এটা হলো বিএনপি ক্যারেক্টার। কাজে এখানে এটা হতেই পারে। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের অনেক আছে, তারা একটু তাদের মধ্যে কথাবার্তা একটা আবেগ থাকবেই, কিন্তু এইগুলিকে বিএনপি ধারণ করতে পারে। বিএনপি এরকম বড় দল। এখন যদি তারপরে যদি বুঝে যে এই লোকটা তো একটু বাইরে চলে যাচ্ছে, তাকে একটু বলতে হয়, সতর্ক করা। বলছে উনি জবাব দেখ, উনি কিন্তু বলেন হ্যাঁ আমারে কেন, আমি এত সিনিয়র, আমারে কেন ই করলো, আমি এই দলে থাকবো না, কিন্তু তাও বলে নাই। উনি বরং একদিন সময় চাইছে, তাকে একটু সময় দেওয়া হয়েছে। কাজে আমি মনে করি এই পুরো জিনিসটাই বিএনপির যে স্ট্র্যাটেজি, বিএনপির যে পলিটিক্স, তার মধ্যেই আছে। বিএনপি অনেক সময় এরকম দেখেন না, পোলাপান কোনো দোষ টোষ করলে বাপ এটা ধমক দেয়, এগুলি করলি কেন, 5 জনের সামনে কিন্তু ধমক দেয়, পরে আবার হাত বুলাই দেয়। যারা গেল সেখানে মব সৃষ্টি করলো, অশ্রাব্য এটা হলো ভয়ঙ্কর একটা খারাপ কাজ। শুনেন, এই যে মব করা, এটা আইনের চোখে অন্যায়, পরিষ্কার অন্যায়। আপনি মব করতে পারেন না। উনি একটা বাসায় ভাড়া থাকেন ভাই, এখন আরো অনেকে আছেন ওই বিল্ডিং এ, আরো অনেক লোক আছে। উনি একটা ফ্লোরে 16টা 17 নম্বর ফ্লোরে, উপরে একটা ফ্লোরে আর কি, কোনটা আমি ঠিক যাই না, অত খেয়াল নেই আমার। উপরে ফ্লোরে থাকেন, ওখানেও ওই প্রতি ফ্লোরে 5-7টা করে বাসা, এত লোকের বাসা ওখানে। ওখানে যে সময় গালাগালি করে, ওখানে অনেক বয়স্ক লোক আছে, অনেক শিশু আছে, অনেক নারী আছে। আর এই লোকে যে গালি করছে, গালি দিচ্ছে, ভাই গালি দিলে তো এটা ইসলাম বিরোধী কাজ করছে। ইসলামকে গালিকে সাপোর্ট করে? ওরা ইসলামের নাম দিয়েও যায় নাই অবশ্য। যারাই হোক, আমি কিন্তু আমি কামাল ভাইয়ের সাথে বলতে যোগ করছি যে এটা যারাই হোক, আপনি জামাত বা ইসলামী ছাত্র শিবির বা এদের নিয়ে তো বিতর্ক আছেই। আজকে ডাকসুতে নির্বাচন হচ্ছে না, পরিষ্কারভাবে ছাত্র সংগঠন বলছে এটাকে গুপ্ত, বলছে না যে গুপ্ত সংগঠন, এরা বিগত সময় 15 বছর এইভাবে লুকায়িত অবস্থায় ছিল, তারা রং বদল করেছে, এখন তারা ছাত্রলীগের সঙ্গে ছিল, প্রকাশ্য ছবি দেখাচ্ছে। তো সুতরাং এগুলো নিয়ে তো আলোচনা হবেই। আপনি দোষেন না। আমি যদি আপনার এই বিষয়গুলো আলোচনা হয়, আমাকে তার জন্য যে যদি আমাকে বব সৃষ্টি করে বাড়িতে কেন এই কথা বললো, যেটা বলছিলেন অশ্রাব্য গালিগালাজ, যেটি বলছিলেন যে উনি সেটি করছে তো। আচ্ছা, আমার কথা হলো কি, আপনার যদি আমার কথা পছন্দ না হয় আপনি প্রতিবাদ করেন। জি, আপনি আমি যে মিডিয়াতে বলছি ওই মিডিয়াতে আপনি বলেন। আচ্ছা, যদি আরো বেশি করে বলতে চান যে সব মিডিয়া আপনি চান, ওকে আপনি প্রেস কনফারেন্স করেন, আপনি প্রেস রিলিজ দেন। ওই যে তাতেও মনে করেন এতেও হচ্ছে না, আপনার আপনি মামলা করেন। রাইট, মামলা করার অপশন আপনার আছে। আপনি তো আমার বাসার সামনে যে আমার ঘরের থেকে বাইরে দিবেন না, বাইরে তোমাকে মারবো, আবার এদিকে কি হয়েছে জানেন, আবার আরেক 2 জন ওই বিদেশে প্যারিসে বসে ওখান থেকে বলছে এর এখন খুন করা জায়েজ হয়ে গেছে। বলেন আপনি এগুলি কোনো কথা? আর এটা কি বলতেছে, কেউ কেউ বলতেছে ফুজু পাগলা। আচ্ছা বলেন, আপনি একটা সিনিয়র সিটিজেন ভাই, একটা বয়স্ক লোককে এইভাবে যারা কথা বলে, এরা দেশের কি করবে? যারা এরকমভাবে মানুষকে এইভাবে ই করে, তারা তাদের, আমরা তো আমাদের ইয়াং জেনারেশন কাছ থেকে অনেক কিছু আশা করি যে এরাই আমাদের দেশটাকে সামনের দিকে অগ্রসর করবে। তো এরা যারা এরকম বয়স্ক লোককে বলে, এরা, হ্যাঁ আপনি বলতে পারেন যে উনি বলছে, উনি যদি ভুল করে তো সেই কাজটা তুমি করবা কেন?
তুমি করলে তো কি হলো, তাহলে তোমার একজন লোক সমালোচনা করবে। তো এগুলি আমি মনে করি না, আমি মনে ভদ্রতা, ভব্যতা, সভ্যতা এগুলি ভাই শিখতে হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে আবার কথা বলবো। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম, শুরু করেছিলাম গণভোট না সংসদ নির্বাচন, শেষও করতে চাই সংসদ নির্বাচনের আলাপ দিয়ে। রাজনৈতিক দলগুলোর নানা রকম বাহাস চলছে রাজনীতির মাঠে। সেই বাহাসের শেষ পরিণতি কি একটি সুন্দর নির্বাচন হবে কিনা এই নিয়ে জানতে চাই। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ আছেন, আপনার কাছেই জানতে চাই যে শেষ পর্যায়ে আমরা ভালো নির্বাচন দেখবো কিনা, নির্বাচন রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব সেটা ঘুচে নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি কিনা। নির্বাচন আপনার নির্ধারিত সময়ে হতেই হবে, ফেব্রুয়ারির মধ্যে। বিষয়টি নির্বাচনকে সুন্দর গ্রহণযোগ্য করার জন্যে রাজনৈতিক দলসমূহের যেমন একটা বড় দায়িত্ব, রাষ্ট্রের প্রশাসন ক্ষমতায় যারা দায়িত্বে রয়েছে তাদের একটা বড় দায়িত্ব, এবং যারা নির্বাচনী ব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবে, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে যারা সহায়তার জন্য নিয়োজিত থাকবে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, সকলে মিলেই কিন্তু এটা সকলের দায়িত্ব। আপনি দেখেন গতকালকে রুমিন ফারহানা সহ একটা নির্বাচনের আসন নিয়ে শুনানি ছিল, সেটারও কিন্তু এটার বিরুদ্ধে একটা কথাও দেখি না আমরা নির্বাচন কমিশনের। 50 বছরের ইতিহাসে ধরেন যে এটা খুব লজ্জাজনক ঘটনা। নির্বাচন কমিশন তো প্রতি 5 বছর পর পরই আপনার আসন বিন্যাসের ক্ষেত্রে আলোচনা হয়, শুনানি হয়। তো শুনানির জন্য পক্ষ বিপক্ষ গিয়েছে, সেখানে হাতাহাতি মারামারি কেন হতে হবে? এবং সেখানে আমি বলবো যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং কেন আমাদের জাতির মধ্যে, আমাদের মানে নেতৃত্বের মধ্যে কেন অসহিষ্ণু নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নাই, কোনো পদক্ষেপ দেখিনি কমিশন। আসলে এখানে আমি বলবো, কি বলবো আপনার, এখানে আমরা যারা রাজনীতি করি এটা আমাদের মধ্যে এত অসহিষ্ণু মনোভাব কেন করে? এই অসহিষ্ণু মনোভাব দিয়ে নির্বাচন কিভাবে প্রত্যাশা করব? এই অসহিষ্ণু মনোভাব এটা আমাদের দায়িত্ব। আমরা যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো যদি আপনার নির্বাচনকে অসহিষ্ণু করতে চাই, তাহলে ক্ষমতা নাই প্রশাসনের পক্ষে নির্বাচন ফেয়ার করা। এখানে তো আমরা স্টেক হোল্ডার। নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য সবচেয়ে আমরা তো চাচ্ছি। প্রশাসন করে আপনার সবসময় নির্বাচনে কারচুপি বা নির্বাচনে অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে প্রশাসন মুখ্য ভূমিকা রাখে। সেইখানে আমরা যদি আপনার বিপরীতে চলে যাই আর প্রশাসন যদি চাই যে আমরা নির্বাচন করব সুষ্ঠুভাবে, তাহলে এটা একটার সাথে সাংঘর্ষিক হবে। এখানে আমাদের যেটা এখন সামনে যেটা বড় চ্যালেঞ্জ, যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট ঘোষণায় থাকতে হবে, খুব রিজিড অবস্থায় থাকতে হবে যে আমরা নির্ধারিত নির্বাচন বলছে, অবশ্য সব প্রায় উপদেষ্টারা বলছে। আমি মনে করি যে আপনার নির্বাচন নির্ধারিত সময় হবে, অন্যান্য রাজনৈতিক দল তাদের দাবি দেওয়া কথা বলবে, এবং নির্বাচন ইনশাল্লাহ শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হবে। মাসুদ কামাল। জি, নির্বাচন শুনেন, আপনি নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ আমি এখন দেখি না। সরকারের দিক থেকে সরকার ঘোষণা করছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার কাজগুলি করছে, এবং তারা বলছে এই সপ্তাহের মধ্যে একটা রোডম্যাপ তারা ঘোষণা করবে। তো সবগুলি কিন্তু খুব স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে। এবং নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনার মাঝখানে একটা কথা বলছে, যে কথাটা শুনে আমি বেশ মানে ভালো লাগছে আমার কাছে। উনি বলছেন সরকার যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে উনি পদত্যাগ করবেন। খুবই ভালো কথা, এই ধরনের কথা আমরা শুনতে চাই। এগুলি সব ঠিক আছে। আর রুমিন ফারহানা দিয়ে যে ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য আমি দায় চাপাবো বিএনপির উপর। বিএনপির উপর কেন দেখেন, সীমানা নিয়ে আলোচনা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2, এবং যে দুইজন ওখানে মূলত আলোচনা করছেন, দুইজনই বিএনপির সম্ভাব্য ক্যান্ডিডেট বলে তারা নিজেরা মনে করেন। একজন বিএনপির জেলা সভাপতি, না তারা প্রার্থী নাও হতে পারেন, তাদের নমিনেশন দিবে কিনা এটা আমি কেমন কমবো, ওটা তো ওনারাও জানেন না। তো ওনারা সম্ভাব্য, ওনারা আশা করছেন দিবেন। তো ওনারা এখানে যে মারামারি করছেন বেসিক্যালি, তার মধ্যে আসা নিয়ে ওই যে 3 মেম্বারই হিসেবে তারা যে খোঁচাখুচি করছে, এটাকে চান্স দিচ্ছে এনসিপি। কিন্তু মূল ঝামেলাটা কিন্তু পাচ্ছে এই দুজনের। তো বিএনপি কি পারতো না যে তোমাদের যদি সীমানা নিয়ে থাকে, বিএনপি যদি করে থাকি, তাদেরকে বলতো তোমরা আমার কাছে, আমাদের কাছে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত দেব কি হবে। তো এই সিদ্ধান্তের জন্য দুইজন বিএনপির সেন্ট্রাল লিডার, দুজনের, একজন সেন্ট্রাল লিডার, একজন জেলা পর্যায়ের লিডার, ওইখানে যে এখন হাতাহাতি মারামারি করবে, নির্বাচনে নিজেদের মধ্যে হাতাহাতি কন্ট্রোল করবে, এইটা পারবে। ওটা ওই সময় এত হবে না। কিন্তু এর আগে বিএনপির উচিত ছিল এখানে নির্বাচনের সময়, শোনেন, বিদ্রোহী প্রার্থী বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির সবসময় থাকে, এটা সব সময় থাকবে। ওই আগে বললাম দলটাই তো এরকম, এইটা তো ক্যাডার ভিত্তিক কোনো দল না রে ভাই। এই দলটা এরকম যে নানা মতের পথে দলগুলো এসে এক জায়গায় মিশছে। এটা একটা কমান্ডে একদম ঐক্যবদ্ধভাবে চলবে, এটা হবে না। দুই একটা দেশ সেদিক যাবে। তো শেষ পর্যন্ত ভালো কিছু আমি আশা করি নির্বাচনটা মোটামুটি হবে। কিন্তু নির্বাচনের একটাই সমস্যা, এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে পরে এই নির্বাচনটা সারা দুনিয়ার কাছে কতটা গ্রহণযোগ্য হবে
এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা ভালো নির্বাচনের প্রত্যাশা এই দুই অতিথির মতো আমরাও করি। জনগণও অনেক দিন ধরে ভোট দেওয়ার আশায় আছেন। তো সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, মানুষজন তার মতামত প্রকাশ করবেন। সেই আয়োজনটাই যেন ভালোভাবে হয় সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।